তৌহিদ আহমেদ রেগে তাহিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। গার্ডদের ইশারা করে কিছু একটা নিয়ে আসতে বলে। তাহিনের মাথায় আকাশ ভেঙে পড়েছে। একজনের বিবাহিত স্ত্রী যেন আর একজনের সাথে বিয়ে দেওয়ার জন্য তুলে নিয়ে আছে, তাও আবার এমন একটা লোকের সাথে যার বিয়ের বয়সটা যেন পেরিয়ে গেছে দুযুগ আগে। তবু যেন লোকটা চোখে মুখে যুবতী মেয়ে লালসের নেশাগ্রস্ত হয়ে আছে। এমন লোককে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। নিলয় হয়তো বা ডিভোর্স দিতে পারবে, তবু এই লোককে বিয়ে করা অসম্ভব। ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন বলছি। এমনিতেই তো সম্মান করার মতো একটু জায়গা রাখলে না। অসম্মান করার জন্য যে জায়গাটা আছে সেটাও হারিয়ে ফেলেছিলেন। মেজাজটা বিগড়ে গেল তৌহিদ আহমেদের। তাহিনের মুখে না কথাটা শুনে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বিয়ে করবি না মানে? তোকে এই বিয়ে করতেই হবে। কক্ষনো না। কে হন আপনি আমার? কেন আপনার মতো নিকৃষ্ট মানুষের কথায় এমন একটা লোককে বিয়ে করতে যাব? আমি তোর বাবা, বুঝেছিস? তাহিন তাচ্ছিলের হাসি দিয়ে, বাবা, 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 বাবা শব্দটাও তোমার মুখে মানায় না। তোমার মতো লোকের জন্য বাবা শব্দটার অসম্মান হচ্ছে। এমন একটা জঘন্য লোক তো আমার বাবা হতে পারে না। বাবা হওয়ার যদি এত ইচ্ছাই থাকতো তাহলে এমন জঘন্য কাজ করতে পারতে না, কখনো আমাদের ছেড়ে যেতে না। এখন অত্যন্ত বাবাগিরি দেখাতে আসবেন না। তোকে সব সময় আমার হাতের মুঠোয় রাখতে চেয়েছিলাম, কিন্তু ওই তনিমার জন্যই পারিনি। এমনকি তোকে একবার জোর করেও নিয়ে গেছিলাম। আমার মা ঠিক কাজ করেছে তোমার মতো জঘন্য লোকের কাছে আমার দায়িত্ব না দিয়ে। আপনি একজন জঘন্য খুনি। সে কি করে আমার বাবা হতে পারে বুঝতে পারছি না। কেন আমার মা সব দোষটা নিজের ঘাড়ে নিয়েছিল? নিশ্চয় আপনি হুমকি দিয়েছিলেন, যার কারণে আমার মা এমন করতে বাধ্য হয়েছিল। রাগে সারা শরীর জ্বলছে তাহিদ আহমেদের। আবারও সজোরে থাপ্পড় বসিয়ে দিল তাহিনের গালে। হুম, আমি জঘন্য, খারাপ। এবার আমার জঘন্য খারাপ, এবার সেই ভয়ঙ্কর খারাপ রূপটাই দেখবি। সব সময় তোর সাথে ভালো সাজতে চেয়েছি, যাতে তোকে হাতের মুঠোয় রাখতে পারি। ভালো হয়ে যখন পারিনি, এবার খারাপ হয়ে দেখাবো। যে লোক এতগুলো মানুষকে খুন করতে পারে সেই তো ভয়ঙ্কর হবেই। ঘৃণা হচ্ছে আমার আপনার মতো মানুষকে। আমারও এমন ঘৃণা হয়েছিল যখন আমার বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। বলেছিল তনিমাকে বিয়ে করলে সব সম্পত্তি আমার নামে করে দেবে, কিন্তু সেই তার কথা রাখেনি। এক কানাকড়িও আমাকে দেয়নি, সব তোর নামে করে দিয়েছে, যার ফল এখন তোকে ভুগতে হচ্ছে। যদি এমন আজে বাজে শর্ত দিয়ে রাখতো তাহলে তোদেরকেও মেরে দিতাম। এতদিন চুপ ছিলাম তোর 18 বছর পূর্ণ হয়নি বলে। আজ তোর 18 বছর পূর্ণ হয়েছে। এখন সব সম্পত্তি তোর নামে, এখন সেটা আমার নামে করে দিবি। তোর নামে থাকলে অর্ধেক সম্পত্তি আবার নিলয়ের কাছে চলে যাবে। সেটা আমি হতে দেব না। এর জন্য তোর কাছে কোনো ছেলেকে ঘেঁষতে দিইনি। যে ঘেঁষেছে তাকেই শেষ করে দিয়েছি। কিন্তু তনিমা ওই বজ্জাত ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দিল। তাহিন থমকে গেল। তহিদ আহমেদের কথাটার মানেটা যেন বুঝতে পারল না। বুঝবেই বা কি করে? এসব যে ওর অজানা। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। সামান্য সম্পত্তির জন্য এতগুলো মানুষকে খুন করেছে, এমনকি নিজের বউ বাচ্চারও কোনো মায়া হলো না। এমন লোকটাকে তো অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। হাতে যদি বাঁধন না থাকতো তাহলে এমন লোককে মারতে একটু হাত কাঁপতো না। হঠাৎ করে তৌহিদ আহমেদের ফোনটা বেজে উঠল। রিসিভ করে চিৎকার করে গালাগাল করছে দ্বিতীয় ঘরের ছেলে সায়নকে। পুরাই একটা বখাটে। ফোন কেটে তড়িঘড়ি করে তাহিনের সামনে 3টা কাগজ ধরে। জলদি এই কাগজগুলোতে সাইন কর। কক্ষনো না। এই কাগজগুলোতে মরে গেলেও সাইন করব না। সাইন তো তোকে করতেই হবে। এখন তো জেনেছিস এগুলো কিসের কাগজ। তারপর সাইন করতে অসুবিধা কোথায়? ও, নিলয় বাচ্চাকে ডিভোর্স দিয়ে ওই লোকটাকে বিয়ে করবি, তারপর সব কিছু আমার নামে করে দিবি। ব্যাস, এতটুকুই। তারপর তুই যেখানে খুশি চলে যাস। এই লোকটা এমনিতেও 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। প্রয়োজনে সব সম্পত্তি বিক্রি করে গরিবদের দিয়ে দিব। তারপরেও তোমার মতো জঘন্য লোককে দিব না। আর এমন একটা লোককে আমি বিয়ে করব সেটা তুমি কি করে ভাবলে? এখনো সময় আছে নিজের জঘন্য কাজের জন্য প্রায়শ্চিত্ত করে ভালোর পথে চলে আসতে পারো কিনা দেখো। এরপর হয়তো সেই সুযোগটাও পাবে না। কথাটা শুনে তৌহিদ আহমেদের রাগে গা জ্বলে যাচ্ছে। এত কিছু করলো এসব পাওয়ার জন্য, আর সেই কিনা বলছে সাইন করবে না। রাগে ফুঁসতে ফুঁসতেই তাহিনকে থাপ্পড় দিয়ে যাচ্ছে। এ বিয়ে তো তোকে করতেই হবে।
আর এই লোকটাকে তোকে বিয়ে করতেই হবে। এটা শুধুমাত্র নিলয়কে শিক্ষা দেওয়ার জন্য। না হলে তোর বিয়েটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ঠোঁট বেয়ে রক্ত পড়ছে তাহিনের। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে, তবু একটা কথা বের হচ্ছে না। আমাকে মেরে ফেললেও কখনো এই কাজে সফল হবে না। এভাবে হবে না। এবার আর উপায় না পেয়ে কাজটা হাসিল করার কথা ভাবছে তৌহিদ আহমেদ। তা না হলে সারা জীবনের পুষে রাখা আশাটা যে স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। মোবাইলটা বের করে তাহিনের দিকে ঘুরিয়ে দেখাতেই তাহিন নিজেকে সামলাতে না পেরে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তৌহিদ আহমেদ তাচ্ছিল্যের হাসি দিয়ে, এবার তো সাইনটা কর, যাবি কোথায়? তা না হলে যে তোর সো কল্ড মাকে সারা জীবনের জন্য হারাতে হবে। হাত কাঁপছে তাহিনের। তৌহিদ আহমেদ ডান হাতের বাঁধনটা খুলে দিয়ে ডিভোর্স পেপারটা সামনে ধরল। চোখগুলো ঝাপসা হয়ে গেছে চোখের পানিতে। হাতটা সামনের দিকে চলছে না। নিলয় থেকে একদিন না একদিন আলাদা হয়ে যেতেই হতো, তবে এমন একটা লোককে বিয়ে করে নয়। পালানোর মতন অবস্থাও নেই যে পালিয়ে যাবে। মনে মনে আল্লাহকে স্মরণ করছে একটা পথ দেখানোর জন্য। নিলয় কি আসবে বাঁচাতে, নাকি পালিয়ে গেছে ভেবে ভুল বুঝবে? তাহিনের নীরবতা দেখে তৌহিদ আহমেদ টেবিলে বাড়ি দিয়ে, তাড়াতাড়ি কর, হাতে একদম সময় নেই। ওই নিলয়ের কথা ভাবিস না, জীবনে এখানে আসতে পারবে না। তোকে এতদিন লুকিয়ে রেখেছে, এবার আমি লুকিয়ে রাখবো। আর কিছু করতে পারুক বা নাই পারুক, এমন লোকের মুখ তো থুতু ছিঁড়ে দিতেই পারে। তৌহিদ আহমেদ রেগে, তোর এত বড় সাহস, আমার মুখে থুতু দিচ্ছিস? যা, আজকের মতো মাফ করলাম, এবার লক্ষ্মী মেয়ের মতন সাইনটা কর, না হলে কিন্তু ধনিমা। তাহিন চিৎকার করে না। তাহলে জলদি সাইন কর। ধমক দিয়ে কথাটা বলতেই কলমটা নিয়ে প্রপার্টি পেপারে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। শরীরে যেন আর একটুও শক্তি অবশিষ্ট নেই নিজের সাথে যুদ্ধ করায়। খুশিতে তৌহিদ আহমেদের লাফাতে ইচ্ছে করছে। এত বছর পর তার স্বপ্ন যে পূরণ হতে যাচ্ছে। কতদিন অপেক্ষা করেছিল এই দিনটার জন্য, আর আজ সেটা পূরণ হবে। ইস, নাদিয়া কি অবস্থা হবে কি জানি খবরটা জানতে পারলে। সেই তো মনে মনে খুশিতে মহা পাগল হয়ে যাবে। ও তো সব থেকে বেশি চেয়েছিল বাবার সম্পত্তিগুলো নিয়ে শায়নের নামে ট্রান্সফার করে দেওয়ার জন্য। আজ ওর স্বপ্নটা পূরণ হতে চলেছে। কিন্তু খবরটা, না না, এখন যে ওকে খবরটা দেওয়া যাবে না। আগে কাজটা হোক, তারপর না হয় জানাবো। মনে মনে খুশির জোয়ারে ভেসে যাচ্ছে কথাগুলো ভাবে তৌহিদ আহমেদ। তবে জোয়ারের পর যে ফাটাও বয়, সেই কথা ভুলে গেছে তৌফিক আহমেদ। তাহিন কাপা কাপা হাতে সাইন করতেই হঠাৎ করে তৌহিদ আহমেদের ফোনটা বেজে উঠল। এই মুহূর্তে রিসিভ করার মতন কোনো মানসিকতা নেই, তবুও বারবার বেজে ওঠাতে রিসিভ করলো। রিসিভ করতেই চমকে গেল তৌফিক আহমেদ। নিলয়ের পাটা যেন কাঁপছে। এমনটা আগে কখনো হয়নি। চোখের কোণায় এক ফোঁটা পানি জমে আছে চেয়ারের সাথে পেঁচানো দড়িটার সাথে রক্ত দেখে। চেয়ারটা খালি পড়ে আছে। একটু আগে যেন চেয়ারের সাথে তাহিন বাধা ছিল। চোখের পলকে কি করে পালিয়ে গেল বুঝতে পারছে না নিলয়। রাগে গা জ্বলছে নিলয়ের। তৌহিদ আহমেদের ডেরাকে তছনছ করে বন্দুকটা বের করে লাগাতার উপরের দিকে শুট করে যাচ্ছে। কেন ঠিক সময়ে এসে তাহিনকে উদ্ধার করতে পারল না? আফসোস করতে করতে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয়ালের সাথে আঘাত করলো নিজেকে। হাত বেয়ে রক্ত পড়ছে, কিন্তু এই আঘাতটা যে খুবই সামান্য। সিসিটিভি ফুটেজ চেক না করলে তো তাহিনের কিডন্যাপের কথা জানতেই পারতো না। আজ সবকিছু ওর ভুলের জন্যই হয়েছে, কিন্তু এখন আফসোস করে যে কোনো লাভ হবে না। আগে তৌহিদ আহমেদকে খুঁজে বের করতে হবে। এখনও বেশি দূর যেতে পারেনি। শায়নের মাধ্যমে এই জায়গাটার সন্ধান পেয়েছে, কিন্তু খবরটা যে কি করে তৌহিদ আহমেদের কানে চলে আসলো বুঝতে পারছে না নিলয়। নিশ্চয় শায়ন সবাইকে ফাঁকি দিয়ে খবরটা তৌহিদ আহমেদের কানে তুলে দিয়েছে। এমনটা কি হতে পারে? তা না হলে কি করে এত তাড়াতাড়ি পালিয়ে গেল? দ্রুত গতিতে ছোটার চেষ্টা করছে তাহিন। পায়ে একটু জোর নেই, তবুও ছুটছে। যে করেই হোক ওকে এই জায়গা থেকে পালাতে হবে। এখন শুধু এই চিন্তাটাই মাথায় ভর করে আছে। কোন দিক ছুটছে, কোথায় যাচ্ছে তা জানে না। পথঘাট সব অচেনা অজানা। তবুও যে ওকে পালাতে হবে। অনেক কষ্টে তৌহিদ আহমেদের কাছ থেকে মুক্তি পেয়েছে, কিছুতেই আর ধরা দেবে না। ছুটতে ছুটতে ক্লান্ত তাহিন। চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। পথটা কিছুতেই শেষ হচ্ছে না। পাটা যে আর চলছে না। চারদিক অন্ধকার, সাহায্য করার মতন কোনো মানুষও নেই। তবু মনের জোর নিয়ে কিছুটা পথ যেতেই বড় একটা রাস্তায় উঠে যায় তাহিন। কিন্তু সেদিকটায় খেয়াল নেই। হঠাৎ করে একটা গাড়ি তাহিনকে ধাক্কা মারে। তৌহিদ আহমেদের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে নিলয়ের গার্ডরা। তাহিনকে যেভাবে বেঁধে রাখা হয়েছে, ঠিক সেইভাবে বেঁধে রাখা হয়েছে তৌহিদ আহমেদকেও। চাইলে এখনই
একটার পর একটা গুলি মেরে লোকটাকে শেষ করে দিতে পারে, কিন্তু নিলয় সেটা করছে না। এতদিন অনেক জঘন্য কাজ করেছে, এখন আরো জঘন্য হতে চায় না তৌহিদ আহমেদ নামক নিকৃষ্ট একজন মানুষকে হত্যা করে। তবে শাস্তি তো ওকে পেতেই হবে। গুলি করে মারলে হয়তো এত বছরের করে আসা অন্যায়টা উপলব্ধি করতে পারবে না, সেটা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে একটু হলে উপলব্ধি করতে পারবে। কিন্তু এখন যে তৌহিদ আহমেদকে নিয়ে ভাবার সময় নেই, তার ব্যবস্থা না হয় পরে করবে, আগে মেয়েটাকে খুঁজতে হবে। এখানে সব পথঘাট যে ওর অচেনা। তৌহিদ আহমেদকে আটকে রেখে বের হয়ে গেল নিলয়। চোখ খুলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো তাহিন। একটু আগে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছে, কিন্তু এখানে কি করে এলো বুঝতে পারছে না। মাথায় ব্যান্ডেজ মোড়ানো, হাতে পায়ে ছিলে যাওয়া স্থানে ব্যান্ডেজ করা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই একজন নার্স এসে বলে, আরে কি করছেন ম্যাম? আপনি শুয়ে থাকুন, আমি আপনার পরিবারের লোকদের ডেকে আনছি। চমকে উঠল তাহিন পরিবারের কথা শুনে। সেই লোক তৌহিদ আহমেদ নয় তো? ভয়ে হাত পা কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার পরিবারের লোক মানে? আপনার আম্মু আর আপনার হাজবেন্ড। ওনার তো 3 দিন ধরে এখানে আছে। আসলে 3 দিন ধরে সেন্সলেস অবস্থায় ছিলেন বলে হয়তো কিছু জানেন না। 3 দিন ধরে এখানে আছে? বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে একটু আগে যেন ওর সাথে এত কিছু ঘটলো, কিন্তু নিলয় ওর খবর কি করে পেল সেটাই ভাবছে। নার্স বের হতেই, প্লিজ ওনাদের এখন ডাকবেন না। কি বলছেন ম্যাম? ওনারা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে আর আপনি বলছেন? তাহিন চুপ করে আছে। নার্স আর বিলম্ব না করে খবরটা নিয়ে আসলো। খবরটা শুনে তামিমা দ্রুত গতিতে রুমে প্রবেশ করলো। তাহিন অন্য পাশ হয়ে চোখের পানি ফেলছে। কি করে তামিমা ওর থেকে এত কিছু গোপন রাখতে পারলো? যদি না সেদিন তনিমাকে কেউ একজন বাঁচিয়ে নিয়ে গেছে, কথাটা না শুনতো, তাহলে তো তৌহিদ আহমেদের থেকে পালানোর কথা মাথায় আনতে পারতো না। খুব অভিমান হচ্ছে তনিমার ওপর। তনিমা জানে তাহিন অভিমান করলে তনিমা থেকে মুখ ঘুরিয়ে অন্যপাশ হয়ে কান্না করে। তাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের হাতের মধ্যে তাহিনের একটা হাত মুষ্টিবদ্ধ করে, কথা বলবি না তাই তো? বলবি বা কেন? তোর আম্মু তো অনেক খারাপ। আমার মাকে একদম খারাপ বলবে না। কান্না করতে করতে কথাটা বলল। তাই নয় তো কি? সব দোষ আমার, শুধুমাত্র আমার জন্য আজ তোর এই অবস্থা। নিলয়ের গার্ডরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সময় মতো হসপিটালে নিয়ে এসেছিল। সময় মতো যদি নিয়ে না আসতে পারতো তাহলে তোর কি অবস্থা হতো? ক্রিটিক্যাল দিকে যেত। এমন হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। সব দোষ আমার। যদি তোকে বা নিলয়কে কথাগুলো বলতাম তাহলে তোরা সাবধান হয়ে যেতে পারতিস। আজ এই অবস্থা হতো না। এমন জঘন্য কাজ করার সাহস পেত না। সব কিছু ছেড়ে চলেই এসেছিলাম, তবুও যে পিছু ছাড়বে না কে জানতো। তাই তোকে কথাগুলো কখনো বলিনি, জড়াতে চাইনি এসব কিছুর মধ্যে। আর সেটাই ছিল আমার বড় ভুল। আমার জন্য তুই কত কষ্ট পেলি, শাস্তি তো আমার পাওয়াই উচিত। না হলে তোর এই অবস্থা হতো না। তাহিন নিজেকে আর আটকে রাখতে পারল না। উঠে তনিমাকে জাপটে ধরে কান্না করে যাচ্ছে। তনিমা তাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে, সব ঠিক হয়ে যাবে। ওই লোকটা খুব তাড়াতাড়ি তার কৃতকর্মের ফল ভোগ করবে। বাইরে লুকিং গ্লাস ধরে দাঁড়িয়ে আছে নিলয়। চুলগুলো উস্কানো, চোখে মুখে যে চিন্তার ছাপটা ছিল সেটা যেন একটু কমেছে। আগে তাহিনের প্রতি একটু একটু টান সৃষ্টি হলো, এখন যেন পুরোটা জুড়ে ওকে শুধু অনুভব করতে পারছে। এ 3 দিন ওকে যেন সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। একদিন পর তাহিনকে রিলিজ দেওয়া হয়। নিলয় সব ফর্মালিটি পূরণ করে ওদের নিয়ে হসপিটাল থেকে বের হতেই মুখোমুখি হলো দুজন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলল না। নিলয় আর চোখে বারবার তাকালেও তাহিন একবার ভুলেও তাকায়নি নিলয়ের দিকে। তাহিনকে পাশে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা নিলয়ের বাড়ি না। আজ নিজের বাড়ি যাবে তনিমা, নিলয়কে বলতেই নিলয় বাধা দেয়নি। গাড়িতে ওঠার আগে তাহিন নিলয়কে আস্তে করে শুধু একটা কথাই বলল, আপনার যাওয়ার প্রয়োজন নেই, অনেক করেছেন আমাদের জন্য, আর কিছু করতে হবে না। যা করেছেন চাইলেও কোনোদিন হয়তো ভুলতে পারবো না। বলেছিলাম পালিয়ে যাব না, যদি যেতে হয় আপনার সামনে দিয়েই যাব। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। নিলয় ওদের যাওয়ার পথে চেয়ে আছে। নিলয় যায়নি। তনিমা জোর করার পরেও আপাতত তাহিনকে একা ছাড়া ঠিক মনে হয়েছে।
আর অন্যদিকে নীলয়ের গাড়িতে যেতে না চাওয়া সত্ত্বেও যেতে হলো তাহিনকে। তনিমা সবকিছু জানলেও এখন ওদের মাঝের সম্পর্কটা কেমন সেটা জানে না, যার জন্য তনিমার সামনে একটু অভিনয় তো করতে হচ্ছে। তনিমার সামনে নিলয়ের করা অভিনয়টা তাহিনের কাছে বেশ অদ্ভুত লাগছে। অনেকদিন পর নিজের বাড়িতে পা রাখতে পেরে খুশিতে মনটা নেচে উঠল তাহিনের। আজ যেন সে মুক্ত, বাদ ভাঙা পাখির মতন উঠতে ইচ্ছে করছে। তোরা নিলয়ের মধ্যে কি কিছু হয়েছে? চমকে উঠল তাহিন তনিমার এমন প্রশ্নে। না মানে কেন, কি হবে? তাহলে তোরা একজন আরেকজনের থেকে আলাদা থাকিস কেন? ওকে এত করে আসতে বলার পরেও ও আসলো না। হসপিটালে তোদের কাউকে ভালো করে কথা বলতেও দেখলাম না। তাহিন ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে তনিমার দিকে। কি বলবে বুঝতে পারছে না। তনিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে তুই কি সত্যিই সুখে আছিস নিলয়ের সাথে? তনিমার কথায় ভাবনার মাঝে ডুব দিল তাহিন। জানি না আগে সুখী ছিলাম কিনা, কিন্তু আজ থেকে তো বেশ সুখী আছি। কথাগুলো শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না, কারণ আমার জীবনটাও অনেকটা তোমার জীবনের মতো হয়ে যাচ্ছে। আর এই নিয়ে তুমি নিজেকে দোষারোপ করবে। এমনিতে অনেক টেনশনে আছো, কথাগুলো শুনলে তোমার টেনশনের মাত্রাটা আরও বেড়ে যাবে। একদিন না একদিন হয়তো বলতেই নিলয়ের থেকে আলাদা হয়ে যাওয়ার, কিন্তু এই মুহূর্তে না বলাটাই শ্রেয়। তুমি অযথা আরও কষ্ট পাবে। তাছাড়া আর আমি এটা নিয়ে ভাবতে চাই না। দুঃস্বপ্নের মনে করে সব ভুলতে থাকতে চাই। যদিও দুঃস্বপ্নগুলো মাঝে মাঝে মনে পড়ে খুব প্যারা দেয়, তবুও সেটাকে ভুলতে চাই। ভাবনা ছেদ ঘটিয়ে মুখে একরাশ হাসি নিয়ে উফ আম্মু, তুমি না বাড়িতে আসতে না আসতে কি শুরু করে দিলা? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? দেখতেছো না আজ আমি কত খুশি? অনেক দিন ধরে তোমার হাতের রান্না খাইনি। এবার কিছু খেতে দাও তো, প্রচণ্ড খিদা পেয়েছে। তাহিন কথাটা ঘোরানোর চেষ্টা করলেও তনিমার মন থেকে সন্দেহটা যায়নি। মায়ের মন কেন যেন কিছু না বললেও বুঝে যায়। এতদিন ধরে এই বাড়িতে আসতে বললেও কাজের অজুহাতে ফোন করলে অদ্ভুতভাবে কথা বলে রেখে দিত। আর নিলয় তো প্রায় সময় নেটওয়ার্ক ইস্যু দেখাতো। ওরা এই জায়গায় আছে, না হয় ওই জায়গায়। চোখের পলক পড়তে না পড়তে একদিন কিভাবে কেটে গেল বুঝতে পারল না তাহিন। নিলয়ের দেওয়া আঘাতগুলো ভুলতে না পারলেও বেশ ভালোই আছে এই বাড়িতে। চাইলেও যে ওই আঘাতগুলো এত সহজে ভোলা সম্ভব না। বিকেলের দিকে গভীর ঘুমে আচ্ছন্ন তাহিন। হঠাৎ করে তনিমার ডাকে ঘুম ভেঙে গেল। মামনি, জলদি ওঠ। আরেকটু পর। জলদি ওঠ বলছি না। তাহিন চোখ কসলাতে কসলাতে উফ আম্মু, তুমি এমন কেন? বলেই লাফ দিয়ে উঠে বসে তনিমার পেছনে নিলয়কে দেখে। আপনি? নিলয় ভুরুকুচকে বলল, এত অবাক হওয়ার কি আছে? বিনা নিমন্ত্রণে শাশুড়ির বাড়ি বুঝি আসা যায় না? তনিমা মুচকি হেসে তোর কথা বল, আমি আসতেছি। তনিমা যেতেই তাহিন দাঁতে দাঁত চেপে কেন এসেছেন এখানে? কি চাই? আর এখন তো নীলিমা আন্টি সেফ আছে, তাহলে আরও কোনো প্রয়োজন থাকতে পারে না। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন, সাইন করে দিব। বউয়ের কাছে আসতে প্রয়োজন লাগে নাকি? কথাটা শুনে ভীষণ খেল তাহিন। নিলয় পাগল হয়ে গেছে কিনা ভাবছে। নিলয় তাহিনের পাশে বসে মাথায় আস্তে করে চাপড় দিয়ে আসার পিছনে কোনো প্রয়োজন নেই, সেটা বলবো না। না বলবো তোমার জন্য এসেছি। আজও এসেছি নিজের প্রয়োজনে। কি এমন প্রয়োজন থাকতে পারে? এখন কি বিছানার সঙ্গী হিসেবে প্রয়োজন? কিন্তু সেই ইচ্ছাটাও যে পূরণ করে নিয়েছে। তাছাড়া ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তাহলে এসব নাটকীয় কথার মানে কি? কী সব? যা বলছেন তা। এখন আর কোনো প্রয়োজন থাকতে পারে না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন, সাইন করে দিব। এর বাইরে আর কোনো প্রয়োজন থাকতে পারে না। প্রয়োজন নেই কে বলেছে? আসলে তোমার হাতের কফিটাকে এখন আমার প্রয়োজন। মেজাজটা বিগড়ে গেল নিলয়ের কথা শুনে। বিছানা থেকে উঠতে গেলে নিলয় তাহিনের হাত ধরে নিলয়ের মুখে সোজা বসালো। তারপর নিলয় মাথা নিচু করে বলল, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। যা করেছি তার কাছে ক্ষমা শব্দটা খুব ছোট, এর ক্ষমাও হয় না। তাই বলবো না ক্ষমা করে দিতে। তোমাকে যা কষ্ট দিয়েছি এর যদি দ্বিগুণ শাস্তিও পাই না, তবুও কম হবে। তবু আমি চাই তুমি আমাকে শাস্তি দাও। নিলয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। আমি আপনার এমন কেউ না যে ক্ষমা চাইতে হবে, বা আমি আপনাকে তার জন্য শাস্তি দিব। যা হয়েছে সেটা আমার কাছে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না।
সেটা আমি এখন ভুলতে চাই। ঠিক সময় ডিভোর্স পেপার চলে যাবে। এবার আপনি যেতে পারেন। কে যাবে? না তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না আমি। যদি আরেকবার ডিভোর্সের নাম মুখে আনো। এতটুকু বলে পাশ থেকে একটা গ্লাস নিয়ে ওপর করতেই তাহিন তড়িঘড়ি করে নিলয়ের হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। যদি রাগে ছুটে গ্লাসটা ছুঁড়ে মারে এই ভয়ে, তখন তনিমা আবার এসে হাজার প্রশ্ন করবে। নিলয় তাহিনের এমন কাণ্ডে হাসতে হাসতে, আমি পাগল নাকি যে গ্লাসটা ছুঁড়ে মারবো? আমি খাওয়ার জন্য নিচ্ছিলাম। শাশুড়ির বাড়ি থেকে বউকে তুলে নিয়ে যাওয়া তো আর সহজ কথা না। তাই এটা বলার আগে একটু পানি খেতে চেয়েছিলাম। তাহিনের নিজেরই এখন ইচ্ছে করছে হাতের গ্লাসটা ছুঁড়ে মারতে, তবে সেটা ফ্লোরে নয়, নিলয়ের মাথায়। এটা করাও যে বেকার। রাগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। নিলয় এইবার কোন নতুন নাটক শুরু করেছে বুঝতে পারছে না। নিলয় তাহিনের রাগ দেখে মুচকি মুচকি হাসছে। সেও যে হাল ছাড়ার পাত্র নয়, তাহিনের থেকে শাস্তি আদায় করেই ছাড়বে। তাহিন রান্নাঘরে গিয়ে তনিমার পাশে দাঁড়ালো। তনিমা রান্নার কাজে ব্যস্ত। এতদিন পর মেয়ে জামাই এসেছে বলে কথা, কথা বলার মতন সময়ও যে নেই তার হাতে, এতটা ব্যস্ত হয়ে পড়েছে। এসব দেখে তাহিনের আরও রাগ লাগছে। আর কয়েক মুহূর্ত এই রান্নাঘরে থাকলে রাগটা যেন আরো বেশি বেড়ে যাবে। এইসব দেখে রান্নাঘর থেকে বের হয়ে যেতেই পেছন থেকে তনিমা বলে উঠল, আরে মামুনি, কোথায় যাচ্ছিস? নিলয়কে ডেকে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমার এখন খেতে ইচ্ছে করতেছে। আগে একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপর করে নিব। ছেলেটা আর কতক্ষণ উপোস করিয়ে রাখবো? আসার পর থেকে এখনো তো কিছুই মুখে দেয়নি। এসেছি, এখনো আধ ঘন্টাও হয়নি, কিন্তু এমনভাবে বলতেছে যেন একদিন না খাইয়ে রেখেছ। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি, ইচ্ছা মতো খাইয়ে পেট পুড়ে দিও, যাতে আরও 2-3 দিন না খেয়ে থাকতে পারে। কি বলছিস এসব? ছেলেটা একা একা খাবে নাকি? স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া হয়, তাই বলে ছেলেটার সাথে এভাবে রাগ করে থাকবি নাকি? এবার ক্ষমা করে দে ছেলেটাকে। তুই যখন হসপিটালে ছিলি, ছেলেটা খাওয়া ভুলে তোর কাছে পড়েছিল। কখন তুই চোখ খুলে তাকাবি সেই অপেক্ষায় ছিল। আসার সাথে সাথে মাকে উল্টো পাল্টা বুঝিয়ে একটা তো কাহিনী রচনা করে দিল। হঠাৎ এসব নাটকের মানেটা কি? কি প্রমাণ করতে চাচ্ছে এসব করে? না জানি আর কত নাটক বাকি আছে। হঠাৎ করে নিলয়ের চোখ গেল বুক সেলফের নিচে রাখা নীল ফ্রেমের ডায়েরিটার দিকে। অতি উৎসুকে সামনে এগোতে গেল। পেছন থেকে তাহিনের কড়া কথায় থমকে যায়। কি শুরু করেছেন? কি এত নাটক কেন করতেছেন? কি করলাম? একদম ন্যাকামি করবেন না। ও আচ্ছা, বুঝেছি। তুমি যেমন সত্যিটা এখনো বলতে পারোনি, তেমনি আমিও পারলাম না। জেনে শুনে ওনার টেনশন তো বাড়িয়ে দিতে পারি না। যতদূর জানি তনিমা আন্টির নাকি হার্টের প্রবলেমও আছে, তাই প্রয়োজন বোধে বলেছি তোমার আর আমার মাঝে ঝগড়া হয়েছে, যার কারণে তুমি আমার সাথে রেগে আছো। আমার আম্মুকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। কোথায় ছিল আগে সেই চিন্তাটা? এখন নাটক করতে আসছেন। কে বলেছে ছিল না? ছিল বলেই তনিমা আন্টিকে এসবের মধ্যে জড়াইনি। কোনো প্রয়োজন নেই আমার আম্মুকে নিয়ে চিন্তা করার। তার চিন্তা করার জন্য আমি আছি। ঠিক বুঝিয়ে বলতে পারবো। তার জন্য শুধু একটু সময়ের প্রয়োজন। 2-3 মাস পর ডিভোর্স পেপার যেতে ঠিক সেই সময়টা হয়ে উঠবে। নিলয় তাহিনকে হ্যাচকা টানে কাছে নিয়ে এসে দুই হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে। তাহিন ছটফট করে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। আমি কি করতে পারি সেটা ভালো করেই জানো। নেক্সট টাইম যদি ডিভোর্সের কথা মুখে এনেছো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। এখন মনে হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক তোমাকে বিশ্বাস না করাটা। আর সেই ভুলের খেসারত দিতেও তো আমি প্রস্তুত, কিন্তু সেটা তোমাকে ডিভোর্স দিয়ে নয়। সো নেক্সট টাইম থেকে এ কথাটা ভুলেও মুখে আনবে না। আমার কথার নড়চড় হয় না। আমি দেখে নিব আপনি কি করতে পারেন। এমন যদি হয় তাহলে কিন্তু তুমি আমাকে আরও নিচে নামতে বাধ্য করবে। ঠিক আছে, আমি তনিমা আন্টিকে গিয়ে এক্ষুনি বলে আসছি তোমার সাথে প্রথম থেকে করা অন্যায়ের কথা। দিনরাত কিভাবে টর্চার করতাম তোমার উপর সব বলবো, একদম ফার্স্ট টু লাস্ট। তারপর আমার কি হবে সেই তোয়াক্কাটাও করব না। কিন্তু তনিমা আন্টির কিছু হলে দায়ভারটা সম্পূর্ণ তোমার। জানি তুমি বলবে, কিন্তু কি বলবে? তহিদ
আহমেদ থেকে আমার মাকে বাঁচানোর জন্য তোমাকে বিয়েটা করেছি, এর বাইরে আর কিছু নয় যার জন্য তুমি আমার থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছ। জাস্ট এইটুকুই বলতে পারবে, তাও আবার অনেক সময় নিয়ে। এর বাইরে আর কিছুই বলতে পারবে না, কারণ সেটা তনিমা আন্টি সহ্য করতে পারবে না। এখন তুমি যখন সেটাই চাচ্ছ তাহলে তাই হবে। আপনি এটা করতে পারেন না। গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।